আমাদের হাতে একটাই অপশন স্যার আছে, আজকে মন থেকে মানুন আর মস্তিষ্ককেও মানানোর চেষ্টা করেন যে আমাদের মতো মানুষের কাছে এই 3 নম্বর অপরচুনিটি, যেটা আমি মনে করি যে প্রথম অপরচুনিটি, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা আমাদের জন্য বেস্ট, কারণ এই অপরচুনিটি নেওয়ার পর এখান থেকে বড় স্বপ্ন পূরণ করার জন্য না আপনাকে মল বানাতে হবে, না আপনাকে জায়গা বানাতে হবে, না আপনাকে লেবার রাখতে হবে, না আপনাকে পুঁজি লাগাতে হবে, না আপনাকে মিথ্যা কথা বলতে হবে, না আপনাকে 10 ঘন্টা সময় দিতে হবে, না ম্যানেজমেন্ট করতে হবে, না ট্যাক্স জমা দেওয়ার জন্য আপনাকে ফাইল মেইনটেনেন্স করতে হবে। কিচ্ছু করতে হবে। ট্যাক্স দেওয়ার জন্য ফাইল মেইনটেনেন্স আপনাকে করতে হবে না, ওটাও আরসিএল সিস্টেম আপনার জন্য করছে। দেখেছেন ওটা রেজাল্ট ভিউ? 3 মাস অন্তর অন্তর ট্যাক্স গভর্নমেন্টের কাছে জমা পড়ে যাচ্ছে আপনার আইডির ওপর, আপনার প্যানের ওপরে। কি অদ্ভুত ব্যাপার! সিস্টেম আমাদেরকে একটাই দায়িত্ব দিচ্ছে, মার্কেটিং প্ল্যান শেখো আর মানুষের কাছে বলো, প্রোডাক্ট সম্বন্ধে জানো আর মানুষের কাছে বলো, কোম্পানি সম্বন্ধে জানো আর মানুষের কাছে বলো। এইটাই তো কাজ দিয়েছে আমাদেরকে। আপনি বলুন তো, এর থেকে চতুর্থ কোনো কাজ কি দিয়েছে আমাদের? কোম্পানির সম্বন্ধে জানো বলো, তাহলে আপনাকে জানাটা শিক্ষার মধ্যে চলে আসলো। মার্কেটিং প্ল্যান জানো আর বলো, তাহলে ওটাও এডুকেশনের মধ্যে চলে আসো, জানো। প্রোডাক্ট সম্বন্ধে জানো আর বলো, তাহলে ওটাও এডুকেশনের মধ্যে চলে আসে যে জানো, তারপরে বলো। কি তাই না? তাহলে এই 3টে জিনিস আপনি যদি জেনে নিতে পারেন আর আপনি যদি মানুষকে বলতে পারেন, আরে রাম শুনবে না তো কি হয়েছে, রহিম শোনার জন্য বসে আছে। কেউ না কেউ শুনবে, আর যারা শুনবে না তারা শেষে শুনবে। শুনবে। আমি তো দেখেছি, আমি বুঝেছি স্যার, আমি দেখেছি। আপনারা হয়তো ফিল করেন যে বর্তমান সময় যা এসছে না, মানুষ চলছে, মানুষের অর্থনৈতিক অর্থ রোজগারের জায়গাটা কিন্তু ফিট দেওয়ালে ঠিকে গেছে। 5,000 টাকা কিভাবে রোজগার করবে শিক্ষিত ছেলে পরেশান হয়ে আছে। 5,000 10,000 টাকা রোজগার কি করে করবে, তাই না স্যার? শিক্ষাগত যোগ্যতা এতটাই ভালো, কোয়ালিটি এতটাই ভালো, পরেশান হয়ে আছে মাসে 5,000 10,000 টাকা রোজগার করার জন্য। আপনার কি মনে হয় যে বর্তমান সিচুয়েশন 5,000 10,000 টাকা চাকরির কাজ যদি পেয়েও যায় তাহলে তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, তার পরিবার ভালো পথে চলে যাবে? না স্যার, কি বলেন? হ্যাঁ, যদি স্যার সেটা মনে না হয় যে 5,000 10,000 টাকা জীবন চলবে না, ভবিষ্যৎ তৈরি হবে না, স্বপ্ন পূরণ হবে না, তাহলে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, আরসিএম বিজনেসের প্ল্যানটাকে শুনুন, বুঝে নিন, 3 বছর চলুন, ছেড়ে দেন 5 বছর, 3 বছর আপনার লাইফ তৈরি হবে, আবার জীবন তৈরি হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। 3 বছর চলুন। 3 বছর কি কম সময় নাকি? কিন্তু 3 বছর এমন কিছু করুন, এমন ভাবে কাজ করুন যে দুনিয়া একদিকে আমি একদিকে। 3 বছর যদি কষ্ট করে নিই, তারপরে যদি আমার স্বপ্ন পূরণ হয়ে যায়, মাসে লাখ টাকা যদি রোজগার পেয়ে যায়, তাহলে করা উচিত কি উচিত না? করবেন তখনই যদি আপনার প্ল্যানটা যদি বুঝতে পারেন। প্ল্যান তো ভালো লাগবেই স্যার, প্ল্যান তো ভালো লাগবে। আরসিএম বিজনেসের প্ল্যান এমনও আজ পর্যন্ত কোন মানুষ বলতে পারেনি যে আরসিএম এর প্ল্যান খারাপ। কি মনে হয় স্যার? আপনার কি মনে হয় আরসিএম এর প্ল্যান খারাপ? কোনোদিনও না। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি স্যার, অনেক কনসেপ্ট ঘেটেছি এই 13 বছরে, প্রচুর কনসেপ্ট ঘেটেছি। ইন্ডিয়ান কোম্পানি হোক, ইন্ডিয়ান সিস্টেম হোক, ফরেনের কোন সিস্টেম হোক, অনেক কনসেপ্টকে কিন্তু আমি ঘেটেছি। ঘেটে দেখেছি
এবং শুনেছি দ্য বেস্ট প্ল্যান ইন ওয়ার্ল্ড। Yes. ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্ল্যান, বিশ্বের মধ্যে যে প্ল্যানে আপনি 1% নেগেটিভ কিছু বের করতে পারবেন না। 1% চ্যালেঞ্জ রইল আপনার কাছে। যদি আপনি 1% এখানে কোনো নেগেটিভ কিছু বের করে দেখিয়ে দিতে পারেন না, আমি আপনাকে নিজের তরফ থেকে পুরস্কার দেব। 1% নেগেটিভ কিছু নেই। তাহলে যে প্ল্যানটা আমি দেখাবো সেখানে যদি নেগেটিভ কিছু না থাকে, 1% নেগেটিভ না থাকে, তাহলে আমরা সেই প্ল্যানটা পেয়েছি, সেই প্ল্যানটা নিয়ে আমরা এগোচ্ছি না কেন? তার কারণ হচ্ছে যে কত জায়গায় বা 100% এখানে পজিটিভিটি কি আছে সেটাকেই আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি বা দেখার চেষ্টা করছি, তাই তো স্যার? আমরা চোখ দিয়ে দেখার চেষ্টা করছি না যে আরসিএম বিজনেসের প্ল্যানে 100টা জিনিস আছে, তো 100টা জিনিসই পজিটিভ আছে, আমরা সেটা দেখার চেষ্টা করছি। আমাদেরকে সেটা দেখতে হবে। আমি আজকে এত চ্যালেঞ্জের সহিত বলতে পারছি কি করে যে আরসিএম এর প্ল্যানে 1% নেগেটিভিটি কিছু নাই। আমি দেখেছি, তাই না? নেগেটিভিটি তো থাকতে পারে না। নেগেটিভিটি নেই, কেন নেই জানেন? আরে একটা প্ল্যান মানুষের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে, নেগেটিভ কি আছে? একটা প্ল্যান মানুষের মনুষ্যত্বকে বদলে দেওয়ার শক্তি রাখছে, নেগেটিভিটি। একটা প্ল্যান ভিখারিকে আমির বানিয়ে দিচ্ছে, নেগেটিভ কি আছে এর মধ্যে? একটা প্ল্যান মানুষের স্বাস্থ্যকে রক্ষা করে দিচ্ছে, নেগেটিভ কি আছে? আচ্ছা, কি আছে নেগেটিভ? একটা প্ল্যান মানুষের আয়ুকে বাড়িয়ে দিচ্ছে, নেগেটিভ কি আছে? কি আছে নেগেটিভ? একটা প্ল্যান যারা 5,000 10,000 টাকা রোজগার করার জন্য ছুটছে, পাগল হয়ে যাচ্ছে, পরেশান হয়ে আছে, সেই প্ল্যান বলছে যে 6 মাস কাজ করো, 5,000 10,000 টাকা চুটকিতে রোজগার হতে পারে, নেগেটিভ কি আছে? যে প্ল্যান, সেই প্ল্যান বলছে যে তোমার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারো, নেগেটিভ কি আছে? তাই না? যে প্ল্যান বলছে তোমার গায়ের রং কালো যদিও থাকে তুমি এখান থেকে সফল হতে পারো, নেগেটিভ কি আছে এর মধ্যে? যে প্ল্যান বলছে তোমার হাইট বেটে থেকে বেটে যদি হয় তুমি তাহলেও তুমি সফল হতে পারো, নেগেটিভ কি আছে এখানে? যে প্ল্যান বলছে তোমার চোখ যদি নাও থাকে, তুমি যদি অন্ধ থাকো, তবুও তুমি এইখান থেকে সফল হতে পারো, নেগেটিভ কি আছে এখানে? আর আমরা কাজ করি না, নেগেটিভ ভাবি, তার মানে কি? প্ল্যান নেগেটিভ নেই, আমরাই নেগেটিভ হয়ে আছি, তাই না? আমরা নেগেটিভ। কতদিন স্যার, আমি তো বিশ্বাস করি যে ভারতবর্ষের মানুষকে মানুষ কতদিনে বুঝবে, কতদিনে বুঝবে? আরে ভারতবর্ষ, যে ভারতবর্ষকে বলা হয় যে পৃথিবীর সব থেকে ভালো দেশ, তাই না? সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই দেশের মানুষ, সেই দেশের মানুষকে কতদিন পর বুঝবে সঠিক ব্যাপারটা? আমাদের ভারতবর্ষের মানুষকে চিটিংবাজি ব্যাপারগুলো খুব সহজে বুঝিয়ে দেওয়া যায়, তাই না? এখানে 10,000 টাকা লাগাও, প্রতি সপ্তাহে তোকে এটা পাবা, এটা পাবা, এটা পাবা। এক সপ্তাহ পার যখন পাবে না, তখন বলে লাগিয়েছিলাম তো পেলাম না, তাই না? দোষ নিজের দিল না, দোষ কারো দিয়ে দিল। কতদিনে বুঝবে আমাদের ভারতবর্ষের মানুষ, তাই না? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ভারতবর্ষের দায়িত্ব নিয়েছে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বোঝাবে ভারতবর্ষের মানুষকে যে হোয়াট ইজ ডিসিপ্লিন, অনুশাসন কি, এটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শেখাবে মানুষ, ভারতবর্ষের মানুষ। জীবনে বেঁচে থাকতে গেলে, রাস্তা চলতে গেলে তোমাকে অনুশাসন অবলম্বন করতে হবে, আর সেই অনুশাসনটা তোমাকে শিখতে হবে, আর সেই অনুশাসন শেখানোর জন্য দায়িত্ব নিয়েছে আরসিএম। আজকে আরসিএম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, লক্ষ লক্ষ কোটি মানুষ যে কাজ করছে, তারা প্রত্যেকে অনুশাসনের মধ্যে কাজ করছে। আমাদের মধ্যে অনুশাসন আছে। আমরা রাস্তা চলতে চলতে থুতু ফেলে দিই না, যে থুতুটা হাওয়াতে উড়ে কারো গায়ে পড়তে পারে। আমরা রাস্তায়
রাস্তায় চলতে চলতে টয়লেট করি না, যেখানে টয়লেট হলে ক্ষতি হতে পারে বা জায়গা নোংরা হতে পারে, আমরা করি না। আমরা রাস্তায় চলতে চলতে কারোর সাথে ঝগড়া করি না। আমরা শিখেছি, আরসিএম থেকে শিখেছি। তাহলে আমি বলবো যে এত একটা পবিত্র প্ল্যান পেয়েছি, সেই পবিত্র প্ল্যানকে কিন্তু আমাদেরকে বারবার বুঝতে হবে, রাইট স্যার? কারণ এই প্ল্যানই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা একটা প্ল্যানটা শুনে নিই। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে কাস্টমার, উপভোক্তা, কনজিউমার, তাই তো? উপভোক্তা, কাস্টমার, ক্রেতা, আমরা সবাই। আমাদের নাম ক্রেতা, কাস্টমার, তাই তো? আমরা যে সমস্ত জিনিসগুলো কিনি সেটা খুচরো দোকানদারের কাছ থেকে কিনি, রাইট অর রং স্যার? হ্যাঁ বা না বলবেন না? মাইন্ড 30 মিনিট এদিকে রাখবেন। আমরা জিনিসগুলো রিটেলারের কাছ থেকে কিনি, রিটেলার বানায় না, সে কারো কাছ থেকে নিয়ে আসে, সে হচ্ছে হোলসেলার, রাইট? হোলসেলার জিনিস বানায় না, সে নিয়ে আসে ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর বানায় না, সে নিয়ে আসে সিএনএফ এজেন্টের কাছে। সিএনএফ বানায় না, সে নিয়ে আসে ম্যানুফ্যাকচারার অফ দ্য কোম্পানির কাছে। কোম্পানি বানায়, সিএনএফ, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, দেন কাস্টমার, আমরা জিনিসগুলো কিনি, তাই না? এই সিস্টেমটা গলত আছে, এটাকে বলা হয় WCM। এই সিস্টেমটাকে বলা হয় WCM, রং কনসেপ্ট অফ মার্কেটিং, বাজার করার ভুল পদ্ধতি। কেন ভুল? 10 টাকার জিনিস কোম্পানি তৈরি করলো, লাভ নিল, কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, বিজ্ঞাপন দিয়ে দিল, বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচা হলো, ধরুন 10 টাকার উপর খরচা 1 টাকা, এ লাভ নিল 1 টাকা, 1 টাকা, 1 টাকা, আমি কিনলাম 20 টাকা, আপনি কিনলেন 20 টাকা বা 22 টাকা, রাইট অর নট স্যার? 10 টাকা জিনিস 20 টাকায় কিনছি, জিনিসটা তো 10 টাকারই পেলাম, রাইট স্যার? বাট দিলাম কত? 20 টাকা, মানে 10 টাকা বেশি দিলাম। এই 10 টাকা যে বেশি এদেরকে দিলাম, তার বিনিময়ে আমরা কি পেলাম স্যার? ঘোড়ার ডিম। কি পেলাম? ঘোড়ার ডিম, তাই না? কিন্তু এই 10 টাকা আমরা যে দিলাম, এরা নিল কারা? আমাদের ভারতবর্ষের ধনী মানুষ 15%, রাইট স্যার? 15%। এই 15% মানুষকে আমরা ইচ্ছা করে কোটিপতি করাচ্ছি, আরবপতি করাচ্ছি, আমরা করাচ্ছি না স্যার? আমরাই তো কোটিপতি করাচ্ছি, নাকি? আমাদের চাহিদা পূরণ করতে হবে। এই দোকানে চলে গেলাম, 10,000 টাকা জামা কাপড় ঈদে বা পূজায় কিনে নিলাম, 10 টাকা এখানে, 10,000 টাকা এখানে খরচা করে দিলাম, 5,000 টাকা জামা কাপড় পেলাম, আর 5,000 টাকা এদের কাছে চলে গেল, 15% এর কাছে। এটা কি ঠিক? ঠিক? এটা ঠিক নয়, ঠিক নয় তো? যদি ঠিক নয়, আপনারা সবাই মানছেন এটা ঠিক নয়? সবাই মানছেন? একটু হাত তুলে দেখাবেন যে এটা ঠিক না। তাহলে প্রতিজ্ঞা করেন যে আপনার বাড়ির সম্পূর্ণ বাজারটা যাতে আরসিএম থেকে। আমি জোর করে বলাচ্ছি না, আপনিও বলছেন এটা ঠিক না। আমরা এই মার্কেটে মার্কেটিং করে অসুস্থ হয়ে যাচ্ছি, অসুস্থ। কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? আপনাকে বলছে ধর্মযুগ, দোকানদার বিক্রি করছে ধর্মযুগ, কিন্তু যে তেলটা দোকানদারকে দিয়ে গেছে সে জানে যে এটা ধর্মযুগ না মধ্যযুগ না প্রাচ্য যুগ। তাই না? দোকানদার জানে, তাই না? আপনি জানেন, দোকানদার জানে না। সে কেন জানেন? এই মাঝখানে দালালরা, ওরা ভাবছে আমি কোটি কোটি টাকা কামাবো আর যাতে কেউ না কামায়। ওরা ভাবছে আমরা ডুপ্লিকেট জিনিস বানিয়ে মানুষকে খাওয়াবো। আরে সব মানুষ ডুপ্লিকেট জিনিস খেয়ে 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 যদি সব মরে যায়, তোর টাকা কোন মূল্য আছে রে? এটা কি ঠিক? এটা কি ঠিক? যদি ঠিক না হয় একবার হাত তুলে জানান যে এটা ঠিক না। ঠিক না। ডুপ্লিকেট জিনিস আমরা খেয়ে অসুস্থ হচ্ছি, এটা ঠিক তো? আর ট্র্যাডিশনাল মার্কেটে মাথায় রাখবেন 100টার মধ্যে 99টা প্রোডাক্ট কিন্তু ডুপ্লিকেট। আপনি মানে না মানে ডুপ্লিকেট, জোর গলায় বলবো ডুপ্লিকেট।
আরে একটা সাবান বিক্রি করে 50 পয়সা লাভ থাকে হিন্দুস্তান ইউনিলিভারের সাবান, আর একটা ডুপ্লিকেট ইন্টারন্যাশনাল লাক্স বেচে 5 টাকা লাভ করে। আপনি লাক্স চাইলে কোনটা দেবেন? ডুপ্লিকেট। যেটা 50 পয়সা লাভ সেটা, না যেটা 5 টাকা লাভ সেটা? এটাই হচ্ছে, ইয়েস, এটাই হচ্ছে। আপনাদের হয়তো ধারণা নেই। যদি ধারণা নিতে হয় না, একদিন বেড়াতে চলে যান কাঠিয়া, বেড়াতে যান। হ্যাঁ, সকালে ট্রেন ছাড়ে, আবার সন্ধ্যাবেলা আপনি ব্যাক করে চলে আসতে, বেড়াতে চলে যান কাঠিয়া। কেউ আছেন স্যার ওইদিকে কেউ কাঠিয়ারের সম্বন্ধে জানা? যদি না জানা থাকে একবার ঘুরে আসেন কাঠিয়ার থেকে। একটা মার্কেট আছে, আপনি কি চান? কি চান? জর্দা ডুপ্লিকেট বলবে এটা অরিজিনাল, এটা 5 টাকা, এটা ডুপ্লিকেট, এটা 2.5 টাকা। এবার দোকানদার ভাবছে যে আমি এটাও 10টা নেব, এটাও 10টা নেব। যাকে বোঝাতে পারবো না তাকে অরিজিনাল দেব, আর যাকে বুঝিয়ে দিতে পারবো তাকে ডুপ্লিকেট দেব। ইয়েস। মেন উদ্দেশ্য আমার কামাই। চলে যান কাঠিয়ার, আমি নিজে দেখেছি। চলে যান হাওড়া সালকিয়া, আখড়া ডুপ্লিকেটে। আমার খুব কাছের একজন বন্ধু ছিল, মোহাম্মদ আরশাদ, খুব কাছের বন্ধু, ডন। উনি ডন, হাওড়ার ডন। উনি আমাকে বলেছিলেন, এক সময় অফার দিয়েছিলেন, তুমি আমার সাথে চলে এসো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবো। বললাম তুমি কি ব্যবসা করো? ওর বাড়িতে গেলাম, 3 দিন 4 দিন থাকলাম একসাথে, আমার বন্ধু, খাওয়া দাওয়া করলাম, ওর ব্যবসাগুলো দেখলাম। আমাকে নিয়ে গেল, ও যেহেতু বন্ধু, আমাকে নিয়ে গেল একটা 4তলা বাড়ির ছাদে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল, 4টা 5টা ঘর, বড় বড়, এত বড় বড় বস্তা, সব ওষুধে ভর্তি। আরেক জায়গায় নিয়ে গেল, সেখানে 5 জন 6 জন মিলে গোপাল জর্দা তৈরি করছে। আরেক জায়গায় নিয়ে গেল, এভারেডি ব্যাটারি তৈরি হচ্ছে। আরেক জায়গায় নিয়ে গেল, 7 o'clock ব্লেড তৈরি হচ্ছে। ডুপ্লিকেট। আরেক জায়গায় নিয়ে গেল, চৌবাচ্চায় নেমে সরষের তেল বানাচ্ছে। আমি দেখেছি। তাহলে এটা কি ঠিক? ঠিক কি? এই ট্র্যাডিশনালি সম্ভব না। যদি ঠিক না থাকে আজকে প্রতিজ্ঞা করুন যে বাড়ির বাজার তো করলে আশ্বিন থেকেই করবো। ইয়েস। আর যদি না করি তাহলে ইচ্ছা করে মরবো, ইচ্ছা করে মরবো। নাম্বার 3, এখানে সমস্যা হচ্ছে যে এই মার্কেটিং সিস্টেমের জন্য আমাদের ভারতবর্ষ কিন্তু পিছিয়ে আছে। আমাদের ভারতবর্ষ পিছিয়ে আছে ডিউ টু রং কনসেপ্ট মার্কেটিং। কেন জানেন? 100 জনের মধ্যে 90 জন বিজনেস, 100 জনের মধ্যে 97.5% মানুষ সৎ, 97.5% মানুষ অসৎ। এটা গভর্নমেন্টের আঁকড়া বলছি আমি, আজ থেকে 1 বছর আগেকার আঁকড়া। আর 2.5% মানুষ সৎ। অর্থাৎ আমাদের দেশটা যেটা চলছে না, মাত্র 2.5% মানুষের জন্য চলছে। অর্থাৎ বিজনেস করে সঠিকভাবে ট্যাক্স প্রদান করে মাত্র 2.5%। এটা গভর্নমেন্টের আঁকড়া, এটা আমার আঁকড়া। 2.5% এখন বেড়েছে, 1 বছর আগেকার আঁকড়া দিচ্ছে 2.5। তাতে আমাদের ভারতবর্ষের এই অবস্থা। আপনি যে ভাবুন, যেদিন 25 হয়ে যাবে সেদিন ভারতবর্ষের সিচুয়েশন কি? যেটা বলছে না যে ভারতবর্ষ বিশ্বকে রাজ করবে, আসছে সময় আসছে। ফিল করতে পারছেন কি পারছেন না জানি না, কিন্তু আমি ফিল করতে পারছি আসছে। যে সময়টা আসছে না, ভারতবর্ষ গোটা পৃথিবীতে নাম্বার 1 হবে, নাম্বার 1। কেন জানেন? কারণ একটাই, আমাদের ভারতবর্ষ হচ্ছে বিকাশশীল, বিকাশ হচ্ছে, আর পাশ্চাত্য বিকশিত দেশ। বিকশিত দেশ, বিকাশশীল দেশ, ঠিক আছে? বিকশিত আর বিকাশ, জাপান, জার্মান, লন্ডন, আমেরিকা,
রাশিয়া, এরা এদের বিকাশ হয়ে গেছে আর আমাদের বিকাশ হবে। ওদের দেশে 12 কোটি, 30 কোটি, 20 কোটি, এটা হচ্ছে জনসংখ্যা। তাতে পৃথিবীর নাম্বার ওয়ান দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের ভারতবর্ষ 136 কোটি জনসংখ্যা, গোটা বিশ্বের রাজকোট। ডিউ টু ডাইরেকশন ইসরায়েল। Yes. তাহলে ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কি খালি নেতা, খালি মন্ত্রী? আপনার কোনো দায়িত্ব নেই? আপনারও তো দায়িত্ব আছে, আপনাকেও তো দায়িত্ব পালন করা উচিত। আপনি বলবেন যে আমি কেন দায়িত্ব পালন করব? আরে আপনি যদি দায়িত্ব না পালন করেন না, সেই জায়গায় আপনার ছেলে মেয়ে আসবে। আপনি যদি দায়িত্ব না পালন করেন, তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের জন্য সমস্যা হবে। আমরা একটু একটু করে দায়িত্ব পালন করি না? দায়িত্ব কি পালন করব? আরসিএম থেকে মার্কেটিং করব, 1 টাকার মার্কেটিং করব জিএসটি গভর্নমেন্টের কাছে, 1 টাকা ইনকাম করব ইনকাম ট্যাক্স গভর্নমেন্টের কাছে। হবে না স্যার? এটা কি আমার কর্তব্য নয়? এটা কি আপনার কর্তব্য নয়? যে পয়সা দিয়ে দেশের উন্নতি হবে, যে পয়সা দিয়ে দশের উন্নতি হবে, যে পয়সা দিয়ে মেডিকেলের উন্নতি হবে, যে পয়সা দিয়ে রাস্তার উন্নতি হবে, সেই রাস্তায়, সেই মেডিকেলে, সেই মানুষগুলোর স্বার্থে আপনি যদি আরসিএম এ মার্কেটিং করেন, সেখান থেকে একটা পয়সা সরকারের কাছে যাবে আর সরকার সেই পয়সাগুলো এই খাতে খরচা করবে। এই কর্তব্যটুকু কি আমরা করতে পারি না? Yes. হ্যাঁ, পারি না কি স্যার? অবশ্যই পারি স্যার। খুব পারি। নিজের বাড়ির বাজার করলেই তো হয়ে যায়, তাই না? নিজের বাড়ির বাজার করলেই হয়ে যায়, আর মানুষকে বাজার করালেও হয়ে যায়। তাহলে কি আপনি কোনটা ভাববেন? এই ট্র্যাডিশনালটা ঠিক, না আরসিএম বলছে যে সরাসরি নিয়ে নাও, সরাসরি নিয়ে নাও তেল লবণ সাবান হলুদ, দালালকে বাদ দিয়ে দিলাম, দালাল আমরা রাখবো না, সরাসরি জিনিস দাও, ভালো জিনিস পাও, ভালো জিনিস খাও, ভালো পয়সা সঞ্চয় করো, ভালো রোজগার করার চিন্তা করো, আর ভালো লাইফস্টাইল তৈরি করার জন্য খাও। আপনার মনে হয় কি এইটাতে থাকা উচিত না এইটাতে থাকা উচিত? হ্যাঁ স্যার, যেটাতে থাকা উচিত আরসিএম, তাই না? আরসিএম, এই তো আরসিএম। আর কি? এখানে যদি আমরা মার্কেটিং করি, সস্তা দামে জিনিস পাবো, ভালো জিনিস পাবো, একটা ছাড় পাবো, একটা কমিশন পাবো, এটা তো পাবোই, যেটা আমরা পাচ্ছি না। আর 5 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি, একটা বিজনেস, একটা অপরচুনিটি বিজনেস করা। আর সেই বিজনেস করার অপরচুনিটি আপনি যদি নিতে চান, আপনার কাজ একটাই, সেটা হচ্ছে 2টো লোককে আপনার নাম্বার দিয়ে যুক্ত করা। এই তো কাজ, Yes. এটাই কাজ। 2টো লোককে আপনি আরসিএম এর কনসেপ্ট শুনিয়ে, কোম্পানির ব্যাপারে শুনিয়ে, প্রোডাক্টের ব্যাপারে শুনিয়ে 2টো লোককে যুক্ত করা। আর সেই 2টো লোককে 7 দিন যে সেও যাতে বুঝে নিয়ে আগে 4টা বানায়, ঠিক? আর যে 4টে লোক ডিস্ট্রিবিউটর হবে, আপনি আর সেই 2জন তাদের সাথে থেকে তাদেরও কথা চিন্তা করুন, তারাও যাতে 8টা বানায়। ঠিক স্যার? তাহলে কজন হয়ে গেল এখানে? কজন হয়ে গেল মোট? 15 জন হলো স্যার। 4 2 6 7 জন হলো, 7 আর 15 জন হলো। তো আপনি বাদে 14 জন হলো না? এই 14 জনকে আপনি বলুন যে স্যার বড় কিছু করতে হবে, স্যার বড় কিছু করতে হবে। আর বড় কিছু করতে গেলে আমাদেরকে মিটিং এ যেতে হবে। মিটিং এ গেলেই বড় কিছু করা যায়। এই 14 জনকে বল, এই 14 জনকে বলতে থাকেন স্যার বড় কিছু করতে গেলে মিটিং এ যেতে হবে। এটাকে 3 স্টেজ বলে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। বুঝতে পারলেন? 3, 2, 4 আর 3 স্টেজ। এই 14 জনকে বলুন স্যার মিটিং এ কিন্তু যেতে হবে স্যার।
এখানে স্যার শিখতে হবে, এখানে স্যার জানতে হবে, কারণ আমরা যদি জেনে নিতে পারি তাহলে আমরা অনেক কিছু বড় কিছু কাজ করতে পারবো। আপনার কি মনে হয় না যে এই 14 জনকে যদি আমি মিটিং এ যেতে বলি তাহলে প্রথম মিটিং এ হয়তো 10 জন যেতে পারে? হ্যাঁ, যেতে পারে এই 14 জন থেকে? পারে কি পারে না স্যার? পারে, কিন্তু বলাটা বলার মতো হতে হবে, Yes. তাই না? যে স্যার চলুন আমি সাথে থাকবো, তো চলুন শুনুন, তাই না? প্রথম মিটিং এ যদি 10 জন যায়, দ্বিতীয় মিটিং এ 7 জন যেতে পারে না স্যার? মাইনাস হচ্ছে। যদি দ্বিতীয় মিটিং এ 7 জন যায়, তৃতীয় মিটিং এ স্যার 5 জন যেতে পারে? পারে স্যার? পারে। যদি তৃতীয় মিটিং এ 5 জন যায়, চতুর্থ মিটিং এ 2 জন যেতে পারে? পারে না? এই দুটো লোক যে কন্টিনিউ 3-4 মিটিং এ চলে গেল না, এই দুটো লোক আপনার সঠিক পাওনা হয়ে গেল। Yes. সবার স্বপ্ন আছে, সবার স্বপ্ন আছে, সবাই সবকিছু পেতে চায়, কিন্তু সবকিছু পেতে গেলে যে কিছু করতেও হয় এটা মানতে চায়। যে দুজন চলে গেল এরা সেটা মানতে চায় বলে। এই দুজন আপনি ভেবে নিন যে এই দুজন আপনার জীবনের কত বড় সম্পদ। আপনি কি মনে করছেন খালি আপনার জায়গায় আপনার সম্পত্তি? আপনার সোনাদানা, বাড়ির সোনাদানাই কি আপনার সম্পত্তি? আপনার বাড়িটাই কি আপনার সম্পত্তি? সম্পত্তি আর কিছু হতে পারে নাকি? আমাদের ধারণা আমার কাছে সম্পত্তি নেই, জায়গা জমি নেই, আমি যদি মনে করি নেই, যদি ভাবি যে জমি জায়গা সোনা দানা বাড়ি ঘর সেটাই আমার সম্পত্তি, আমাদের ধারণা ভুল। আজকে ধারণা নিয়ে আসুন যে এই দুজন ব্যক্তি আপনার সম্পত্তি। সম্পত্তি এই কারণে যে এই দুজন আবার 28 জনকে নিয়ে আসে। আপনি 14 জনকে নিয়ে আসেন, এই দুজন 28 জনকে নিয়ে আসবে, আর 28 জনের মধ্যে আবার দুজন 4 জন হবে, মানে আপনি 2 আর তাদের 2 তাদের 2 6 জন হবে, তাই না? সম্পত্তি বাড়ছে আপনার, বাড়ছে না স্যার? এরা কি? এরা হচ্ছে লিডার। একটা লিডার যদি দাঁড়িয়ে যায় কোটি টাকার ব্যবসা করে নেবে, 6টা লিডার যদি দাঁড়িয়ে যায় 6 কোটি টাকার ব্যবসা। Yes. হবে না স্যার? লিডার মেকিং বিজনেস, ব্র্যান্ড মেকিং বিজনেস। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বলা হয় ম্যান মেকিং। তুমি মানুষকে তৈরি করো, মানুষ তোমার ভবিষ্যৎ তৈরি করবে। Yes. তুমি মানুষ তৈরি করো, মানুষ তোমার বিজনেস তৈরি করবে। তুমি মানুষ তৈরি করো, মানুষ তোমার স্বপ্নকে সাকার করবে। মানুষ তৈরি। আমি সবাইকে অনুরোধ করে বলবো, আরসিএম ইন্ডাস্ট্রিকে ছোট চোখে দেখবেন না, বিশাল ইন্ডাস্ট্রি এটা, বিশাল ইন্ডাস্ট্রি। জীবনে লক্ষ্য রাখুন যে কিছু করতে পারি আর না পারি পরের ব্যাপার, কিন্তু 1 বছরে কমসে কম 6টা লোককে তো তৈরি করে। যদি 6টা লোককে আপনি তৈরি করে দেন না, 6টা লোক আপনার 6 কোটি টাকা ব্যবসা করে দেবে। আর 6 কোটি টাকা যদি ব্যবসা হয়, আপনার 60 কোটি টাকাও ব্যবসা হবে, আপনার 100 কোটি টাকাও ব্যবসা। Yes. এটাই দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা বুঝতে হবে। আমরা কি করছি? লোকের কাছে যাচ্ছি, তেল মারছি, এটা করো, ওটা করো, সেটা করো। সেটা না করে আমরা যদি তেল মারি, বন্ধু চলো মিটিং এ, 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 আপনি কল্পনাই করতে পারবেন না কবে আপনার টেকনিক্যাল হয়ে গেছে। আপনি কল্পনাই করতে পারবেন, কল্পনাই করতে পারবেন না। তার কারণ হচ্ছে মিটিং। মালদাতে যে মিটিং, কতজন গেছেন একটু হাত তুলবেন এখান থেকে? অনেকেই গেছেন, তাই না? আপনার কি মনে হয় যে মালদার মিটিং একটা মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে? অবশ্যই। মনে হয় কি স্যার? করে দিতে পারে। আজকে আমার ভবিষ্যৎ যতটা পরিবর্তন হয়েছে না, ডিউ টু মিটিং। কেন জানেন? আপনি শিখতে পারেন না পারেন সেটা পরের ব্যাপার,
মালদার মিটিং বা কলকাতার মিটিং বা শিলিগুড়ির মিটিং বা দিল্লির মিটিং বা কোম্পানির মিটিং, আপনি কতটা শিখতে পারবেন পারবেন না সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাট একটা ধারণা আপনার তৈরি হবে, এত লোক যদি করতে পারে তাহলে আমিও করতে পারি। Yes. আর যখন এইটা ক্লিয়ার হয়ে যাবে যে এত লোক করছে, তার মানে এত লোক পাগল নয়, এরা করছে। তার মধ্যে ডাক্তার আছে, তার মধ্যে ইঞ্জিনিয়ার আছে, তার মধ্যে ভিখারি আছে, তার মধ্যে রিক্সাওয়ালা আছে, তার মধ্যে গাড়ির ড্রাইভার আছে, তার মধ্যে অনেক রকম টিচার আছে, তার মধ্যে টিউটার আছে, অনেক রকম প্রফেশনের লোক আজকে আরসিএম বিজনেস থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। সেখানে গেলে আমাদের ভুলটা ভালো, যে একটা ডক্টর আরসিএম এ যুক্ত হয়েছে, একটা ইঞ্জিনিয়ার যুক্ত হয়েছে, একটা বড় শিল্পপতি আরসিএম এ যুক্ত হয়েছে, একটা নায়িকা যুক্ত হয়েছে, একটা নায়ক যুক্ত হয়েছে। তো আমরা না বিজনেসম্যান, না শিল্পপতি, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না নায়ক, না নায়িকা, আমাদেরকে তো আগে যুক্ত হওয়া উচিত, Yes. তাই না? কেন যুক্ত হয়েছে? কেন একটা ডক্টর একটা ইঞ্জিনিয়ার কেন যুক্ত হয়েছে ভেবেছেন কখনো? কেন যুক্ত হয়েছে? তাই না? আছে না ডক্টর, আছে না? নাম করা সব ডক্টর আছে আরসিএম এ। ডক্টর গগনদীপ সিং থেকে শুরু করে প্রচুর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সতীশ পণ্ডিতের ওয়াইফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা নাম, হ্যাঁ হ্যাঁ, জার্নালিস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বড় ইঞ্জিনিয়ার যে মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়, মিস্টার কদম সিং রাঠি, আমরা তার ডেট পেয়েছি মালদাতে, মাসে 1.5 লক্ষ টাকার উপর স্যালারি পায় গভর্নমেন্টের কাছ থেকে, সেই আরসিএম এর পাগল। ওয়াই? কেন? কারণ কি জানেন? দুনিয়াতে যত কাজ আছে কোন কাজের সুরক্ষা নেই, কিন্তু আরসিএম বিজনেসের সুরক্ষা। Yes. যদি বলবেন একটা ডক্টর তো মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ কামায়, আরে কামাবে ততদিনই যতদিন এই দুটো আঙুল ঠিক আছে। যদি অ্যাক্সিডেন্টে তার আঙুল দুটো চলে যায় না, সে প্রেসক্রিপশন লিখতে পারবে না, আর যদি না লেখে পেশেন্টও তার কাছে। একটা ইঞ্জিনিয়ার সে ড্রয়িং করে দেয়, প্ল্যানিং করে দেয় বলে গভর্নমেন্ট বেতন দেয় বা পাবলিক পয়সা দেয়, তাই না? যদি ড্রয়িং না করতে পারে তাহলে তার ইঞ্জিনিয়ারিং এর কোনো দাম থাকবে না, তাই না? একটা শিল্পপতি, সে কোটি কোটি টাকা নিয়ে বিজনেস করছে, ধার বাকি দিয়ে লোন নিয়ে সে ধূলিসাৎ হয়ে গেছে, ইনসলভেন্ট। বাংলা কি? সলভেন্ট, সলভেন্ট, ইনসলভেন্ট, ইনসলভেন্ট, দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে। কিন্তু এখানে দেউলিয়া হওয়ার কোনো জায়গা নেই। ওখানে দেউলিয়া হয়েছে, নিজের পুঁজি ছিল, কোটি কোটি ধার দিয়েছে, এটা দিয়েছে, দেউলিয়া হয়ে গেছে। এখানে দেউলিয়া হওয়ার কোনো জায়গা, রাইট? তার কারণ কি জানেন? এখানে আপনি 14 জনের টিম বানালেন, তৈরি হলো, তারপরে 28 জন হবে, তারপরে 100 জন হবে, 200 জন হবে, 300 জন হবে, 500 জন হবে, হাজার মানুষ হবে। আপনার দুটো আঙুল যদি কেটেও যায়, কোনো ব্যাপার? কোনো ব্যাপার স্যার? আঙুল দুটো কেটে গেলে, হাত যদি নাও থাকে, পা যদি নাও থাকে, চোখ যদি অন্ধ হয়ে যায়,